তো পাম্পের অঙ্কগুলো করার জন্য আমরা দুইটা সূত্রের সাথে একটু পরিচিত হয়ে আসি। যেমন কিউ ইকুয়াল আছে LAN, এটাকে আমরা ল্যান বলি। আর কিউ ইকুয়াল আমি এখানে লিখলাম হচ্ছে ল্যান, এটাও ল্যান লিখেছি, বাট এর সাথে আমাদের 2 আছে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমি কিউ ইকুয়াল আছে ল্যান লিখলাম, আর এখানে কিউ ইকুয়াল আমরা লিখলাম L ইন্টু 2A ইন্টু N। তো আমরা এই সূত্রটা তখনই ব্যবহার করব যখন এটা আমাদের সিঙ্গেল অ্যাক্টিং হিসাবে কাজ করবে, আর এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের এটাকে ডাবল অ্যাক্টিং হিসাবে কাজ করবে। তো এখন আমাদের মনে একটা প্রশ্ন চলে আসছে, তাই না, যে সিঙ্গেল অ্যাক্টিংটা কি ও ডাবল অ্যাক্টিংটা কি। তো আমি মূলত কম্পিউটার স্ক্রিনে এই সিঙ্গেল অ্যাক্টিং কি এবং ডাবল অ্যাক্টিং কি এটার পার্থক্যটা বোঝাবো। তো অনেক কিছুই হচ্ছে বোর্ডে দেখানো সম্ভব না, সেই জন্য কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো প্রথমে হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্পটা কি আমরা যদি সংজ্ঞার মাধ্যমে জানার চেষ্টা করি, তাহলে এটি মূলত প্রতি স্ট্রোকে শুধুমাত্র একবার তরল প্রবাহিত করে। অর্থাৎ চিত্রের মধ্যে একটু খেয়াল করো, আমাদের এই যে পিস্টন রডটা, এটা যখন ডান দিকে ফরওয়ার্ড হয় তখন এইখানে যে সাকশন রডটা, এই সাকশন রডটা মূলত ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যাওয়ার পরে আবার পিস্টন রডটা যখন ঘূর্ণন সম্পন্ন করে বাম দিকে অগ্রসর হয়, ঠিক তখনই আমাদের ডেলিভারি যে বাল্বটা এটা ওপেন হয়ে যায় এবং ওয়াটার ডিসচার্জ হয়। তো মূলত একটা পাইপ দিয়েই হচ্ছে এই ডিসচার্জটা ঘটে, অর্থাৎ এইখানে কোনো ডিসচার্জ নাই। এটা আমরা দেখতে পাবো হচ্ছে ডাবল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্পে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাবল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্পটা, তো এটা মূলত প্রতি স্ট্রোকে দুইবার তরল প্রবাহিত করে। অর্থাৎ চিত্রের দিকে আমরা খেয়াল করলে আসলে সবটুকু পেয়ে যাব। যেমন এখানে আমাদের যে যখন পিস্টন রডটা ডান দিকে ফরওয়ার্ড হয় তখন এই ওয়াটারটা মূলত এখানে সাকশন হয়, ওয়াটারটা মূলত সাকশন হবে, অর্থাৎ এইখানে হচ্ছে ওয়াটারটা ভরে যাবে এবং এই পাশে যে ওয়াটারটা থাকে এই ওয়াটারটা মূলত এই পাইপটা দিয়ে ডিসচার্জ হবে। তার মানে এখানে দুইটা ঘটনা একসাথে ঘটতেছে, অর্থাৎ ওয়াটারটা সাকশন হচ্ছে এবং ওয়াটারটা ডেলিভারি হচ্ছে। সবই নির্ভর করতেছে পিস্টনের উপর। পিস্টন যখন আমাদের ডান দিকে যাচ্ছে তখন আমাদের এই ডান পাশের যে পাইপ এটা দিয়ে ডিসচার্জ হয়। আবার যখন পিস্টন রডটা বাম দিকে ফরওয়ার্ড হয় তখন আমাদের কিন্তু এই যে অংশটা খালি হয়ে গেছিল এই অংশটা হচ্ছে আমাদের এখন সাকশন হয়, মানে পরিপূর্ণটা হয়। আর ঠিক এটা যেহেতু আমাদের এরকম বাম দিকে ফরওয়ার্ড হচ্ছে, তো সেই জন্য ডিসচার্জটা হচ্ছে আমাদের এই পাইপে হয়, অর্থাৎ রাইটে গেলেও ডিসচার্জ হচ্ছে এবং লেফটে গেলেও কি ডিসচার্জ হচ্ছে। এই জন্য মূলত এই ডাবল অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আমরা কিউ ইকুয়াল ইউজ করি ল্যান, তাহলে এরিয়ার সাথে এই জন্য আমরা হচ্ছে এই 2টা গুণ দিয়ে দিই। অর্থাৎ এখানে পাইপ মূলত দুইটা, অর্থাৎ এক স্ট্রোকে তোমার দুইবার ডিসচার্জ হয় বিদায় এখানে এরিয়ার সাথে 2টা গুণ করতে হয়। অপরদিকে সিঙ্গেল অ্যাক্টিংয়ে কি করতে হয়, যে কিউ ইকুয়াল আছে ল্যান, অর্থাৎ যেহেতু আমাদের পাইপ একটা, সো এরিয়াও একটা হবে, এই জন্য আমাদের সিঙ্গেল অ্যাক্টিংয়ে শুধুমাত্র ল্যান ব্যবহার করা হয়। আমরা যদি ছোট্ট একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখি তাহলে আরও ক্লিয়ার হতে পারবো। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে সিঙ্গেল অ্যাক্টিং এবং ডাবল অ্যাক্টিংটা কি, এবং আপনাদের মনে যে ভ্রান্ত ধারণাটা ছিল সেটা মূলত চলে গেছে আর কি। তো এখন আমরা এই সিম্বলগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই, যে এইখানে যে সিম্বলগুলো ব্যবহার করা হয়েছে কিউ, এল, এ এবং এন, এটা মূলত ম্যাথের মধ্যে কিভাবে ব্যবহার করা হয় এবং কোন ডাটাটা বা কোন মানটা দেওয়া থাকলে আমরা
তার পরিবর্তে কোন সিম্বল কাউন্ট করব। যেহেতু আমি একেবারে বেসিক লেভেল থেকে দেখাচ্ছি, তো এখানে যে কিউটা ব্যবহার করা হচ্ছে, এই কিউটা হচ্ছে ফলো রেট। ফলো রেট, এই ফলো রেটটা মূলত আমরা মিটার কিউব পার সেকেন্ডে বিবেচনা করব। এখন কোশ্চেনে আমাদের এটা লিটার পার আওয়ার থাকতে পারে, লিটার পার মিনিট থাকতে পারে, তবে আমরা এই ফলো রেটটা সবসময় নিব হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত ঘনমিটার তরল প্রবাহিত হয় সেটা। আর এখানে যে এলটা, এই এলটা মূলত হচ্ছে স্ট্রোক লেন্থ, স্ট্রোক লেন্থ। আর এটা হচ্ছে এরিয়া অফ পিস্টন, এরিয়া অফ পিস্টন অর সিলিন্ডার, অর্থাৎ এটা কাজ করবে পিস্টনের বা সিলিন্ডারের এরিয়া হিসাবে। এবং এনটা হচ্ছে আরপিএম, এটা মূলত এই আরপিএমটা হিসাব করা হবে। আর ডাবল অ্যাক্টিংয়ের জন্য আমরা সূত্র ইউজ করব হচ্ছে এটা। যেহেতু আমাদের দুই প্রান্তে কাজ হয়, এই জন্য এরিয়া আমরা এক পাশেরটা হিসাব না করে আমরা দুই পাশেরটাই মূলত হিসাব করি, যেটা আমরা একটু আগে দেখে আসছি। তো এখানে যে কিউটা আমরা ব্যবহার করতেছি মূলত, অর্থাৎ কিউ ইকুয়াল ল্যান, এই যে কিউটা, এই কিউটা মূলত থিওরিটিক্যাল ফলো রেট, অর্থাৎ আমরা এখানে ইউজ করতে পারি যে কিউটিএইচ এবং কিউটিএইচ, অর্থাৎ থিওরিটিক্যাল ফলো রেট। তার মানে আমাদের এখানে দুই ধরনের ফলো রেট আছে, একটা হচ্ছে তাত্ত্বিক ফলো রেট আর একটা হচ্ছে প্রকৃত ফলো রেট। তো এই তাত্ত্বিক ফলো রেটটাই মূলত হচ্ছে থিওরিটিক্যাল ফলো রেট, এবং প্রকৃত যে ফলো রেটটা এটা মূলত অ্যাকচুয়াল ফলো রেট। এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে কিউএসি দ্বারা। এবং মজার বিষয়টা হচ্ছে এই যে প্রকৃত যে ফলো রেটটা, এই ফলো রেটটা কিন্তু থিওরিটিক্যাল ফলো রেট থেকে সবসময় কি হয়, কম হয়। অর্থাৎ আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের অঙ্কটা যে ভুল যাচ্ছে কিনা সেটা কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো আমাদের যে অ্যাকচুয়াল ফলো রেটটা এবং থিওরিটিক্যাল ফলো রেটটা। অর্থাৎ অ্যাকচুয়াল ফলো রেটটা যদি থিওরিটিক্যাল ফলো রেট থেকে বেশি হয়ে যায়, তখনই আমাদের বুঝতে হবে যে অঙ্কটা আমাদের ভুলের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা শুধুমাত্র বেসিকটা নিয়ে আলোচনা করতেছি এই ভিডিওতে, এবং পাম্পের জন্য যে সূত্রগুলো ব্যবহার করা হবে সেটাই দেখার চেষ্টা করতেছি। ধীরে ধীরে আমাদের এখানে সকল ডিপার্টমেন্ট অ্যাড হবে। এখন মেকানিক্যাল ডিপার্টমেন্টটা চলতেছে, আস্তে আস্তে আমাদের সব ডিপার্টমেন্টগুলো এখানে ইনক্লুড হয়ে যাবে। এরপরে আমাদের আছে পাম্পের পাওয়ার এইচ গামা কিউ। এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। পি ইকুয়াল আছে এইচ গামা কিউ। তো এই যে পিটা কি, এইচটা কি, কিউটা কি, এটার সাথে চলো আমরা একটু পরিচয় হয়ে আসি। তো এই যে পিটা, এই পিটা হলো ইনপুট পাওয়ার অফ পাম্প, অর্থাৎ পাম্পের যে ইনপুট পাওয়ারটা সেটাই হচ্ছে পি। এই পিটা আমরা ওয়াটে রাখতে পারবো অথবা কিলোওয়াটে রাখতে পারবো। তারপর এই যে এইচটা, এই এইচটা হচ্ছে আমাদের টোটাল হেড, টোটাল হেড, অর্থাৎ একেবারে আমাদের যে কয়টা হেড কাজ করবে সেই সবগুলা হেড মিলে হচ্ছে আমাদের এই টোটাল হেডটা। এবং কিউটা হচ্ছে আমাদের ফলো রেট। আর এইখানে আমরা যে গামাটা দেখতে পাচ্ছি, এই গামার পরিবর্তে আমরা মূলত ইউজ করি হচ্ছে রো জি। তো রোটা কি এটা আমাদের জানার কথা, তারপরেও আমি বলে দিচ্ছি। রোটা হলো, আর জিটা তো আমরা জানি যে জিটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, তার মানে অ্যাক্সিলারেশন। তো এই সূত্রের মাধ্যমেই মূলত আমরা পাম্পের যে ক্ষমতা সেটা বের করতে পারি, অথবা আমাদের যদি এইচটা আননোন থাকে সেটা বের করতে পারি। এবং আমাদের যে ফ্লো রেটটা, অর্থাৎ থিওরিটিক্যাল যে ফ্লো রেটটা, এখানে যে কিউটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মূলত থিওরিটিক্যাল, অ্যাকচুয়ালটা এখানে আসবে না। তো এই যে থিওরিটিক্যাল আমরা ফ্লো রেটটা ব্যবহার করেছি, তো আমাদের যদি এই তিনটা জানা থাকে তাহলে আমরা এই থিওরিটিক্যাল ফ্লো রেটটা বের করতে পারবো। কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আমরা দেখব যে পাম্পের মূলত ইফিসিয়েন্সিটা দেওয়া থাকে। তো পাম্প এবং মোটরের ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা। আমরা এইখানে যে সূত্রটা ব্যবহার করেছি এটা কিন্তু ইনপুট পাওয়ার অফ পাম্প। সেক্ষেত্রে আমাদের পাম্পের ইফিসিয়েন্সি যদি দেওয়া থাকে
তাহলে আমরা ইউজ করব পি ইন্টু ইটা ইকুয়াল এইচ গামা কিউ, যেটাকে আমরা কনভার্ট করলে চলে আসে এইচ গামা কিউ ডিভাইডেড হচ্ছে ইটা। এই ইটা আমাদের দেওয়া থাকবে, যেটা হচ্ছে ইফিসিয়েন্সি হিসাবে কাজ করবে। তো আমরা পাম্পের ক্ষেত্রে ইটাটা কি করব, পাম্পের সাথে গুণ করে দিব। এটা হচ্ছে আমাদের নির্গমন সহগ। এই নির্গমন সহগকে আমরা সিডি দ্বারা প্রকাশ করি। তাহলে নির্গমন সহগটা মূলত কি, অ্যাকচুয়াল নির্গমন এবং তাত্ত্বিক নির্গমন এর যে অনুপাতটা, এই অনুপাতটাই হলো মূলত নির্গমন সহগ। তার মানে এটাকে আমরা বলতে পারি কিউএসি ডিভাইডেড হচ্ছে কিউটিএইচ। এবং তোমার এটা ভুল হচ্ছে কিনা এটাও জানতে পারবা, এই সিডি এর মানটা সাধারণত 1 থেকে ছোট হয়, অর্থাৎ নির্গমন সহগের মানটা সর্বদা 1 থেকে ছোট হয়। যদি 1 থেকে বড় হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। সাধারণত এর মান 0.97 বা 9698 এরকম মানটা আসে আর কি নির্গমন সহগের ক্ষেত্রে, যেহেতু আমাদের অ্যাকচুয়াল নির্গমন এবং থিওরিটিক্যাল নির্গমনের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। এবং এটা ছোট হওয়ার কারণ হচ্ছে, আমি এখানে একটা সম্পর্ক দেখাইছিলাম যে আমাদের এই যে অ্যাকচুয়াল নির্গমনটা এই থিওরিটিক্যাল নির্গমন থেকে কিন্তু ছোট হবে। এখন একটা বেসিক জিনিস একটু খেয়াল করো, এখানে যে কিউএসিটা এটা নিশ্চয়ই ছোট, আর এটা হচ্ছে আমাদের কি বড় মান। এখন আমরা যদি এখানে ছোট মান কল্পনা করি, অর্থাৎ 1 ইউজ করি, আর বড় মানটা 2 ইউজ করি, তাহলে সেক্ষেত্রে মানটা কিন্তু 0.5 আসে, যেটা হচ্ছে 1 থেকে ছোট। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে নির্গমন সহগটা সবসময় কি হবে, 1 থেকে ছোট হবে। যদি 1 থেকে বড় হয় তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুলের দিকে চলে যাবে। তো পরীক্ষার হলে আমাদের কিন্তু এটা দেখেও আমরা জাজ করতে পারি যে আমাদের যে মানটা বের হচ্ছে এই মানটা আসলে সঠিক আসতেছে কিনা, এবং যে প্রকৃত নির্গমনটা বের হলো সেটা থিওরিটিক্যাল নির্গমন থেকে বেশি হচ্ছে বা কম হচ্ছে কিনা। অর্থাৎ পরীক্ষার হলে কিন্তু নিজেই হচ্ছে পরীক্ষক হতে হবে, ঠিক আছে। এর পরের অংশটা হচ্ছে আমাদের পাম্পের স্লিপ। তো এই পাম্পের স্লিপটা কি, এই পাম্পের স্লিপটা নিয়ে আমাদের অনেক কনফিউজড আছে। আমরা অনেক সময় কি করি যে পাম্পের স্লিপের মধ্যেও আমরা থিওরিটিক্যালটা দিয়ে ভাগ করে দিই। মানে আমি একটু কম্পেয়ার করে বোঝাই, যে আমরা যদি স্লিপটা বের করি তাহলে স্লিপ সমান আমরা লিখতে পারি যে কিউটিএইচ মাইনাস কিউএসি। তার মানে তাত্ত্বিক নির্গমন থেকে প্রকৃত নির্গমনটা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে তাত্ত্বিক নির্গমন থেকে আমরা যদি প্রকৃত নির্গমনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু পাম্পের স্লিপটা পাবো। আবার যদি আমরা এটাকে পার্সেন্টেজ করি, তাহলে পার্সেন্টেজ অফ স্লিপ এই ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে আমাদের সূত্রটা কিউটিএইচ মাইনাস কিউএসি ডিভাইডেড হচ্ছে কিউটিএইচ ইন্টু 100। এটা কিন্তু আমাদের পার্সেন্টেজ। এই ক্ষেত্রে আমরা একটা ভুল করি, এটা একেবারে কমন একটা ভুল, সেটা হচ্ছে এই স্লিপটা যখন আমরা বের করি তখন আমরা এই স্লিপের পরিবর্তে লিখে ফেলি যে কিউটিএইচ মাইনাস কিউএসি ডিভাইডেড হচ্ছে কিউটিএইচ। এটা কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে আমাদের একটা ভুল প্রসেস। অর্থাৎ যখন আমাদের পার্সেন্টেজটা আসবে তখনই শুধুমাত্র আমরা এটা ব্যবহার করতে পারবো এবং এর সাথে আমরা 100টা ব্যবহার করব। কিন্তু আমরা ভুল করি এটাই, যে যেহেতু আমাদের পার্সেন্টেজ বলে নাই, তো এটা যখন স্লিপ বের করতে বলে তখন এটা বের করি, আর যখন পার্সেন্টেজ অফ স্লিপ বলে তখন ওর সাথে 100 গুণ করে দিই। বা এটা ঐকিক নিয়ম না, বা এটা শতকরা না, ঠিক আছে। এটা হচ্ছে পাম্পের ম্যাথ। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে। তো এখানে আমাদের আর একটা বিষয় আছে, যখন আমাদের পার্সেন্টেজ অফ স্লিপ বলবে তখন আমরা দেখো এখান থেকে আর একটা সূত্র বের করে নিয়ে আসতে পারি। ওইটা ইউজ করা সব থেকে ভালো কাজ হবে তোমাদের, যে কিউটিএইচ এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1 পাবো, আর এখানে যে মাইনাস, আর দেখো এখানে থাকে আমাদের কিউএসি ডিভাইডেড হলো কিউটিএইচ, ঠিক আছে, ইন্টু 100। এটা আমরা দিলাম 1 মাইনাস। এখন এই যে প্রকৃত নির্গমন এবং তাত্ত্বিক নির্গমন এর পার্থক্যটাই কিন্তু আমাদের সিডি, তাহলে আমরা এখান থেকে সিডিটা বসাতে পারি ইন্টু 100। তো এখন এই যে পার্সেন্টেজ অফ স্লিপ, এই যে পার্সেন্টেজ অফ স্লিপ এর পরিবর্তে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের আরও সেফ জোনে এটা চলে যায়,
ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা নির্গমন সহগ যদি দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, আমরা ডিরেক্ট এটা ব্যবহার করতে পারতেছি। আর যদি নির্গমন সহগ দেওয়া না থাকে তাহলে আমরা প্রকৃত নির্গমন এবং তাত্ত্বিক নির্গমনটা সাহায্যে সিডিটা বের করে আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, তো মূলত আমাদের পাম্পের জন্য এখানে আমরা যে সূত্রগুলো দেখলাম এই সূত্রগুলাই হচ্ছে মূলত বারবার কাজ হবে। এবং এখানে আরও একটা বিষয়, এই যে কিউটা, এই কিউটা আমরা মিটার কিউব পার সেকেন্ডে রাখবো। আমাদের যাই থাকুক না কেন আমরা মিটার কিউব পার সেকেন্ডে রাখবো। আর ইউনিটটা কিভাবে কনভার্ট হয় ম্যাথের মধ্যে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে, আর এখানে যে এলটা, এই এলটা আমরা কিন্তু মিটারে রাখবো সবসময়। আর এটা হচ্ছে আমরা বর্গ মিটারে রাখবো যেহেতু আমাদের ক্ষেত্রফল এটা। আর যে এনটা, এটা মূলত আমাদের আরপিএমে থাকতে পারে। যদি আরপিএমে থাকে তাহলে আমরা আরপিএস এ রাখবো। ঠিক আছে, তো আরপিএম থেকে মূলত আরপিএস এ কীভাবে যেতে হয়, আরপিএমকে যদি তুমি 60 দ্বারা ভাগ করো, মানে এনকে যদি তুমি 60 দ্বারা ভাগ করো তাহলে তখন আরপিএস এ চলে যায়। এটা হলো রেভলিউশন পার সেকেন্ড আর এটা হচ্ছে রেভলিউশন পার মিনিট। ঠিক আছে, সাপোজ তোমার কাছে হচ্ছে এই সূত্রটা যখন ব্যবহার করবা, তো এটা আমাদের এনটা যদি আরপিএমে থাকে তাহলে আমরা কি ইউজ করব, যে কিউটিএইচ ইকুয়াল ল্যান বাই 60। তবে অনেকে আমরা ভুল করি, অনেক সময় প্রশ্নের দিকে খেয়াল করি না। এনটা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যদি সেকেন্ডে দিয়ে দেয় তখনও যদি আমরা এই 60 দ্বারা ভাগ করে দিই তখন কিন্তু আমাদের অঙ্কটা সম্পূর্ণ ভুল যাবে। সো একটু খেয়াল করে দেখতে হবে, আমাদের এনটা যদি সেকেন্ডে থাকে মানে আরপিএসে থাকে তাহলে এই 60 দিয়ে আমাদের ভাগ করার দরকার নাই। আর যদি আমাদের এটা আরপিএমে থাকে তাহলে আমরা 60 দিয়ে ভাগ করে এটাকে মূলত আরপিএসে নিয়ে যাব। তো পাম্পের ক্ষেত্রে মূলত আমাদের এই সূত্রগুলোই ব্যবহার করা হবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর আমরা স্টেপ বাই স্টেপ মূলত হচ্ছে পাম্পের অঙ্কগুলো দেখব। এখানে অনেকগুলো ম্যাথ থাকবে, দেখা যাচ্ছে আমাদের বিএসসি লেভেলের যে বইগুলো আছে এখান থেকেও আমরা ম্যাথগুলো করব, প্লাস হচ্ছে আমাদের বাংলা ভার্সনের যে বইগুলো আছে সেখান থেকেও করব, আমাদের ডিপ্লোমার যে বই আছে সেখান থেকেও আমরা ম্যাথগুলো করব। তো প্রত্যেকটা ম্যাথ আমি সিরিয়ালি করে দিব, মানে একটা ভিডিওতে একটা ম্যাথই থাকবে। ঠিক আছে, আমি ক্লাস বড় করব না, তাহলে প্রতিদিন স্টেপ বাই স্টেপ একটু করে এগিয়ে গেলে হয়ে যাবে। কারো যদি জিরো প্রিপারেশন থাকে তাতেও কোনো সমস্যা নেই। আশা করি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তুমি ঘরে বসে সম্পূর্ণ প্রিপারেশন এখন নিতে পারবা। আমি ফারুক ভাই আছি তোমাদের সাথে। আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমার প্রোফাইলে শেয়ার করে দাও বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো। এবং তোমার পরিচিত যারা আছে, যারা মূলত জবের প্রিপারেশন নিতে চায়, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা প্রিপারেশন নিতে চায় তাদের সাথেও শেয়ার করতে পারো। তাহলে দেখা যাচ্ছে তারা আমার দ্বারা মূলত উপকৃত হবে এবং ফ্রিতে মূলত এগুলো পেয়ে যাচ্ছে। ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথগুলোতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।